মা, আমি একটু মায়ের বাড়িতে গেলাম। আপনার জন্য রান্নাবান্না সমস্ত কিছু করে রাখা আছে, আপনি শুধু একটু ভাত বেড়ে খেয়ে নেবেন। আর রাহুলকে আমি অফিসের ক্যান্টিন থেকে খেয়ে আসতে বলে দিয়েছি। এই তো তুমি পরশুদিন মায়ের বাড়ি থেকে এলে, আজকে আবার মায়ের বাড়িতে যাচ্ছ। এত মায়ের বাড়িতে গিয়ে কি হবে শুনি? মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে, তোমাকে কোথাও যেতে হবে না। এতবার মায়ের বাড়িতে গেলে লোকে কি বলবে? সত্যি কথা বলতে, রাহুলকে বিয়ে করার সময় আমি জানতাম না যে আপনারা এতটা গরিব। আমার বাপের বাড়িতে সুইমিং পুল আছে, সেই সঙ্গে এসি কুলার সবই আছে, কিন্তু আপনাদের বাড়িতে তো সেই মান্দাতার আমলের একটা পাখা ছাড়া কিছুই নেই। সত্যি সোনালী দেবীর বাড়িটা অনেকটা পুরানো যুগের মতোই ছিল। তাদের বাড়িতে পুরানো পাখা ছাড়া এই গরমে হাওয়া খাওয়ার মতো অন্য কোনো বস্তু ছিল না। আর রাহুল সবেমাত্র অনুকে বিয়ে করে, তাদের ঘরে এখন এসি লাগাতে গেলেও বাড়ির জানালা দরজা সবকিছুই সারাই করতে হবে, দেওয়ালেও প্লাস্টার করতে হবে। এক ধাক্কায় অনেকগুলো টাকা খরচা করতে হবে বলে সোনালী দেবী বাড়িতে এসি লাগাতে দেয় না। তাই অনু তার শাশুড়ি মাকে হাতে ঘা দিয়ে কথা বললে সোনালী দেবীর খুব খারাপ লাগে। ও মা, এটুকু কারণের জন্য তুমি একদিন অন্তর অন্তর মায়ের বাড়িতে যেতে থাকবে? আমার বাপের বাড়িও তো অনেক বড় লোক ছিল, কিন্তু বিয়ের পর কই? আমি তো আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে যাইনি। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই আমরা গরিব হই আর বড় লোক হই না কেন? তোমাকে এখানেই থাকতে হবে। আপনাদের এই বাড়িতে গরমে আমার গায়ে ঘামাচি বেরিয়ে গেছে। জীবনে কোনোদিন আমার গায়ে এরকম র্যাশ বেরোয়নি। তবুও দেখুন আমি কত ভালো বৌমা, আপনাদের এসি আর কুলারের জন্য চাপ দিচ্ছি না, উল্টে নিজে মায়ের বাড়িতে গিয়ে এসির হাওয়া খেয়ে আসছি। এরকম বৌমা আপনি কোথাও পাবেন? এই বলে অনু বাড়ি থেকে বেরিয়ে যায়। সোনালী দেবী অনেক আটকানোর চেষ্টা করলেও অনু কোনো কথা শোনে না। অনু বিয়ের পর থেকেই একদিন অন্তর অন্তর মায়ের বাড়িতে যেতে থাকে, আর এই ব্যাপারটা সোনালী দেবী মোটেই মেনে নিতে পারে না। একদিন অনুর ননদ বিপাশা বাড়ি ফিরে দেখে অনু তাদের খাওয়ার জন্য শুধুমাত্র পান্তা ভাত এবং কাঁচা পেঁয়াজের ব্যবস্থা করেছে। ও মা, এই গরমে তেতে পুড়ে এসে দেখছি শুধুমাত্র পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ভাতটাও তো মনে হচ্ছে আগের দিনকার, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। বৌদি কি আজকে কিছু রান্না বান্না করেনি? তোর বৌদির কি আর রান্না বান্নার দিকে হুঁশ আছে? সে তো মায়ের বাড়িতে যেতে পারলে বাঁচে। ওই দেখ না, আজকেও কতবার করে বারণ করলাম, তাও মায়ের বাড়িতে নাকি এসির হাওয়া খেতে চলে গেছে। এরকম মেয়ে ছেলে বাবা আমি বাবার জন্মে দেখিনি। এমন কথা শুনে বিপাশার ভীষণই রাগ হয়, কারণ এখন প্রচন্ড পরিমাণে গরম পড়ায় অনু সেরকম কিছু রান্নাবান্না করতেই চায় না। সে প্রত্যেক দিন তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য পান্তা ভাত রেখে দেয়। মা, আমার মনে হয় তুমি বৌদিকে খুব বেশি লাই দিয়ে ফেলছো। বৌদি একদিন অন্তর অন্তর দেখি মায়ের বাড়িতে যায়, একদিন করে আমাদের এখানে থাকে আর একদিন ওর মায়ের বাড়িতে থাকে। আমার মনে হয় ওসব এসির হাওয়া টাওয়া খাওয়া একটা বাহানা। বৌদির অন্য কোনো চক্কর আছে। ঠিক এমন সময় রাহুল অফিস থেকে বাড়িতে ফিরে আসে। অনুকে বাড়িতে দেখতে না পেয়ে রাহুলও বুঝে যায় অনু আজকেও তার বাপের বাড়িতেই গেছে। এই শোন, হয় তোর বউকে এই বাড়িতে রাখ, আর না হলে ওর মায়ের বাড়িতে গিয়ে থাকতে বল। প্রত্যেক দিন এত মায়ের বাড়িতে যাওয়া আসা কিসের? কারণ জিজ্ঞাসা করলেই বলে আমাদের বাড়িতে নাকি এসি নেই, কুলার নেই, আমরা গরিব। ওর মায়ের বাড়িতে নাকি সবকিছুই আছে, তাইও একদিন ছাড়া ছাড়া মায়ের বাড়িতে চলে যায়। উফ মা, তোমাকে তো আমি আগেই বলেছি আমিও বাড়িতে এসি লাগাতে চাই, কুলার আনতে চাই, কিন্তু তুমি তো লাগাতেই দিচ্ছ না। অন্য অনেক বড় লোকের মেয়ে, ও আমার মতো একটা ছেলেকে বিয়ে করেছে, এই আমার জন্য সৌভাগ্য, বুঝেছো? বাপরে, দুদিন বিয়ে করে এখন বউয়ের আঁচল ছাড়া ঘুরতেই পারছিস না দেখছি। নিজের মান সম্মান কি একেবারে ডুবিয়ে ফেলেছিস? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই সবকিছু হয়। তার স্বামী যদি গরিব হয় তাহলে তাকেও গরিবের মতো করেই থাকতে হবে। তোর বউ যেমন রাত দিন আমাকে গরিব গরিব বলে অপমান করে, সেরকমই দেখছি তুইও তোর বউয়ের পাল্লায় পড়ে আমাকে অপমান করতে শিখেছিস। তোদের যদি এই বাড়িটা এতটাই গরিবের মতো মনে হয় তাহলে এক কাজ কর, তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। আর যদি বউ নিয়ে এই বাড়িতে থাকতে চাস তাহলে আজকেই তোর বউকে ওর মায়ের বাড়ি থেকে নিয়ে আয়।
মায়ের মুখে এমন কথা শুনে রাহুল খুব ভয় পেয়ে যায়, কারণ এই মুহূর্তে রাহুলের পক্ষে যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই, কারণ সে সবেমাত্র চাকরিটা পায়। এখন বাড়ি কিনতে গেলেও বা ফ্ল্যাট কিনতে গেলেও অনেক টাকার দরকার। তাছাড়া ঘর ভাড়া নিয়ে রাহুল ফালতু টাকা খরচা করতে চায় না। তাই অন্য কোনো উপায় দেখতে না পেয়ে রাহুল অনুর মায়ের বাড়িতে অনুকে নিতে যায়। রাহুলকে সেখানে দেখা মাত্রই অনুর মা পুষ্পা দেবী বলে, আরে জামাই বাবা জীবন যে, এসো ভেতরে এসো, এসির হাওয়া খেয়ে যাও। উফ, তোমাদের বাড়িতে যা গরম, তোমার নিশ্চয়ই আসতে খুব কষ্ট হয়েছে। আমি বারবার অনুকে ওর সাথে করে তোমাকে নিয়ে আসতে বলি, কিন্তু দেখো আমার মেয়েটা একাই চলে আসে। না না মা, ঠিক আছে, আসলে আমার অফিস থেকে কাজকর্ম থাকে তো, তাই আমার আর আশা হয়ে ওঠে না। আসলে আমি ওকে নিতে এসেছিলাম, আপনিও চলুন না অনুর সঙ্গে, আমাদের বাড়িতে একবার বেরিয়ে আসবেন। থাক, তোমার বাড়িতে গেলে এই গরমে আমার মায়ের হয়তো স্ট্রোক হয়ে যাবে। নেহাত আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই একদিন করে শ্বশুর বাড়িতে থাকতে যাই। আমি তো ঠিক করেছি এবার থেকে আমি মায়ের বাড়িতেই থেকে যাব। কি বলো মা? হ্যাঁ, আমি তো ঠিক করেছি আমাদের সুইমিং পুলের পাশেই যে টিনের ঘরটা আছে ওটা রাহুলকে দিয়ে দেব। রাহুলের যখন ইচ্ছা আমাদের ঘরে এসে এসির হাওয়া খেতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। অবশ্য রাহুলকে দেখলে আমার মায়াই লাগে। বেচারা ছেলেটা এই গরমের মধ্যে ওই বস্তি বাড়িতে যে কি করে থাকে। অনু এবং তার মায়ের মুখে এমন কথা শুনি রাহুলের ভীষণ খারাপ লাগে, কিন্তু যেহেতু অনু এবং তার মা রাহুলের বাড়ির অবস্থার খিল্লি ওড়াতে থাকে, তাই রাহুল মনে মনে ভীষণই রেগে যায়। অনু, এক্ষুনি বাড়ি চলো, আমাদের বাড়িতে তো কাজ আছে। আর তুমি যদি একান্তই বাড়ি ফিরে যেতে না চাও, এখানে যদি থাকতে চাও থেকে যেতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, আপনার যদি মনে হয় আপনার মেয়ের আমাদের বাড়িতে খুব বেশি গরম লাগছে, তাহলে আপনি অনুকে যৌতুকে দুটো এসি পাঠিয়ে দিতে পারেন। আর আমি তো বিয়ের সময় এমনিও কোনো কিছু চাইনি, তাই না? রাহুলের কথা শুনে অনুর মা পুষ্পা দেবী খুবই রেগে যায়। যেহেতু রাহুল এবং অনু নিজেরাই পছন্দ করে বিয়ে করে আর রাহুলের আর্থিক অবস্থা একদমই ভালো নয়, তাই পুষ্পা দেবী প্রথমে রাহুল এবং অনুর বিয়েটা কিছুতেই মেনে নিতে চায়নি। তবে পরে রাহুল ভালো চাকরি পাওয়ায় সে রাহুলের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু আজকে রাহুলের কথা শুনে পুষ্পা দেবী খুবই রেগে গিয়ে বলে, ও এই ছিল তোমার মনে? যাও, এখনই বেরিয়ে যাও, আর কোনোদিন আমার বাড়িতে ঢুকবে না। তোমাদের মতো গরিবদের আমি খুব ভালো করে চিনি। তোমরা বড়লোকের মেয়েদেরকে পটাও আর যৌতুক নিয়ে নিজেদের ঘর বাড়ি ভালো করে বানাও। এভাবে পুষ্পা দেবী রাহুলকে অনেক কথা শোনায়। এতে করে রাহুল খুবই রেগে গিয়ে সেখান থেকে চলে যাবে। এমন সময় অনু ও রাহুলের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যায়। দেখো অনু, আমি তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তুমি যদি আমাদের বাড়িতে এরকম গরম সহ্য করতে পারো তবেই থাকো, তা নাহলে তুমি তোমার মায়ের বাড়ি থেকে সারা জীবনের মতো এসির হাওয়া খেতে পারো। তোমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করে আমি খুব বড় ভুল করে ফেলেছি, তাই এবার আমি আমার ভুলটা শোধরাতে চাই। দেখো রাহুল, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি একদিন শ্বশুর বাড়িতে থাকি, কিন্তু এই গরমে থাকতে গিয়ে আমার খুব কষ্ট হয়। তাই তো আমি একদিন হলেও মায়ের বাড়িতে এসির হাওয়া খেতে যাই। তুমি মায়ের কথায় রাগ করছো কেন? তুমি তো চাকরি পেয়ে গেছো, আজ বাদে কাল আমাদের বাড়িতেও এসি চলে আসবে। তবে তুমি যদি না চাও আমি আর মায়ের বাড়িতে যাব না। অনু এই সমস্ত কথা বলে রাহুলকে ঠান্ডা করে। অন্যদিকে অনুর কথা শুনে সোনালী দেবীও খুবই খুশি হয়। কিন্তু পরের দিন হঠাৎই অনুর ফোনে একটা ফোন আসে, আর অনু যেন কারোর সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কালকেই তো দাদা বৌদির মধ্যে বাপের বাড়িতে যাওয়া নিয়ে খুব ঝামেলা হলো। বৌদি তো বলল যে বৌদি আর মায়ের বাড়িতে যাবে না, তাহলে আজকে আবার কোথায় যাচ্ছে? আমার মনে হচ্ছে বৌদি মায়ের বাড়িতে এসির হাওয়া খাওয়ার নাম করে অন্য কোথাও যায়। এই মনে করে বিপাশা অনুর পিছু নিয়ে দেখে অনু তার মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছে, যা দেখে বিপাশা সঙ্গে সঙ্গে রাহুলকে একটা ছবি তুলে পাঠিয়ে দেয়। এই দেখ, বৌদি কালকে তো খুব বড় মুখ করে বলল মায়ের বাড়িতে আর এসির হাওয়া খেতে যাবে না। এই দেখ এখানে বৌদি কিসের হাওয়া খাচ্ছে। তোর বউ যে এরকম কাণ্ড করতে পারে আমরা তো স্বপ্নেও ভাবিনি। অনু তার মানে আমাকে চিট করছে? আমি অনুর তুলনায় গরিব বলে অনুর মা নিশ্চয়ই অনুকে অন্য ছেলের সঙ্গে বিয়ে করতে বলছে। না, আমাকে দেখছি এক্ষুনি অনুর কাছে যেতে হবে। এই ভেবে রাহুল তখনই অফিস ছেড়ে অনুর মায়ের বাড়িতে গিয়ে হাজির হয়। অনুর মায়ের বাড়িতে ঢুকে রাহুল দেখতে পায় তখনও পর্যন্ত অনু সেই ছেলেটির সঙ্গে বসে বসে গল্প করছে, যা দেখে রাহুল ভীষণই রেগে গিয়ে বলে, ও তোমার মায়ের বাড়িতে তাহলে এই এসির হাওয়া খেতে আসতে? ছি ছি অনু, ছি, তোমার চরিত্র এত খারাপ, আমি তো আগে জানতাম না। আমার মা আমাকে এতদিন অনেক সাবধান করেছে, কিন্তু তবু আমি মায়ের কথা অমান্য করে তোমাকে সাপোর্ট করে গেছি। তোমার মতো দুশ্চরিত্রা মেয়ে আমি দুটো কখনো দেখিনি। আরে কে আপনি? আপনি অনুর সঙ্গে এভাবে কথা বলছেন কেন?
আসলে আগের দিন রাহুল অনুকে নিয়ে বাড়িতে যাওয়ার পর রাহুল ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ রাহুল মনে করে সে অনুকে ঠিকমতো তার বাড়িতে রাখতে পারছে না। আর সেই ব্যাপারটা দেখে অনুর ভীষণই খারাপ লাগে। তাই অনু তার মাসির ছেলে শুভর সঙ্গে কথা বলে। শুভর একটা এসি ফ্রিজের শোরুম ছিল, তাই অনু নিজে টাকা খরচা করে কিস্তিতে একটা এসি কিনবে বলে ঠিক করে। তাছাড়া তোমাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। আমার মেয়ে কোনোদিনই তো অত গরমে থাকতে পারে না। আমাদের বাড়িতে থাকতে সারাক্ষণ এসির মধ্যেই থাকতো। তোমাদের বাড়িতে অত গরমে ও কিছুতেই থাকতে পারে না, তাই বারবার আমার বাড়িতে চলে আসে। আমি বারবার বাপের বাড়িতে আসি বলে আমার সংসারে খুব ঝামেলা হয়। তাই আমি ঠিক করেছি এবার আমি আমার টাকা দিয়ে কিস্তিতে একটা এসি কিনবো। এই তো কালকে একটা রিলসে দেখছিলাম, কে যেন মাটির গোয়াল ঘরে এসি লাগিয়েছে। মাটির গোয়াল ঘরে যদি এসি লাগানো যেতে পারে, তাহলে আমাদের ওই বাড়িতে এসি লাগাতে কোনো অসুবিধা হবে না। এই শুনে রাহুল আর কোনো কথা বলতে পারে না। রাহুল অনুকে নিয়ে তখনই বাড়িতে ফিরে যায়। বৌদি, তুমি যে প্রেগনেন্ট সেটা তো আমাদের আগেই বলতে পারতে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভুল ভেবেছি। আমি মাকে বলবো আমাদের বাড়িটা যেন এবার সারিয়ে নেয়। আমাদের সংসারে নতুন অতিথি আসছে, এটা তো খুব ভালো কথা। এই কথা শুনলে মাও আর বাড়ি সারাতে অমত করবে না। থাক অনু, তোমাকে নিজের টাকা দিয়ে এসি কিনতে হবে না। আমি এসি কেনার মতো যথেষ্ট টাকা রোজগার করি। এরপর যাতে তোমার আর কোনো অসুবিধা না হয় সে দায়িত্ব আমাদের। কয়েকদিনের মধ্যে অনুর শ্বশুর বাড়িতে নতুন এসি লাগানো হয়। সেদিনের পর থেকে অনু আর কখনোই একদিন অন্তর অন্তর মায়ের বাড়িতে যায় না। এখন সে সুখে শান্তিতে শ্বশুর বাড়িতেই সংসার করতে থাকে। মেঘা তার বর বিজয়ের সঙ্গে বাস করত। গরমকালে মেঘা বিভিন্ন রকমের আইসক্রিম এবং কুলফি খেতে ভীষণ ভালোবাসত। একদিন সে তার এক বন্ধু মিমির সঙ্গে আইসক্রিম পার্লারে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে আইসক্রিম পার্লারটি বন্ধ আছে। এই মেঘা, আইসক্রিম পার্লার বন্ধ তো? চল মেঘা, আমি আর তুই বরং ওই সামনের দোকান থেকে গরম গরম চা খাই। এই দোকানের চা খুব ভালো খেতে। দূর, এই পচা গরমের মধ্যে তুই গরম চা খাওয়ার কথা ভাবছিস কিভাবে? এর চেয়ে ভালো তুই ফুটন্ত তেলে গিয়ে ঝাঁপ দে। গরমকালে আইসক্রিম কুলফি খাবো বলে এলাম, আর তুই চা খাওয়ার জন্য ঢং করছিস। আরে বিষ দিয়েই তো বিষ কাটে, শুনিসনি কথাটা? তেমনি গরমকালে গরম চা খেলে গরম কাটবে। কুলফি কুলফি, এই গরমে ঠান্ডা ঠান্ডা মজাদার সুস্বাদু কুলফি খান একেবারে কম দামে। আজকাল 5 টাকায় কিচ্ছু হয় না, কিন্তু আমার কাছে পেয়ে যাবেন 5 টাকার কুলফি। মোহনদাসের বাদাম কুলফি খেতে খেতে তুলুন সুন্দর সুন্দর সেলফি। কুলফির সেলফি পোস্ট করুন ফেসবুকে, পাবেন হাজার হাজার লাইক। তাই আর দেরি কিসের, আসুন খেয়ে যান মজার কুলফি। এই মেঘা, এই তো একটা কুলফিওয়ালা এসেছে, আয় দেখি এর কাছ থেকে কুলফি খেয়ে। দাদা, 2টো কুলফি দিন তো। ওরে বাবা, মাত্র 5 টাকায় এত বড় কুলফি! আইসক্রিম পার্লারে এটার দাম 200 টাকার বেশি নিত, তাই না বল মিমি? খেতেও দারুণ টেস্টি। এই যে কুলফিওয়ালা, আমাকে আরো একটা দাও। হ্যাঁ, আমাকেও দাও। এই, আমরা তো সেলফি তুললাম না, কুলফিওয়ালা সেলফি তুলতে বললো যে। মেঘা ও মিমি দুজনেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে অনেকটা কুলফি খেয়ে ফেলে। এই যে কুলফিওয়ালা, তুমি আমাদের পাড়ায় যাবে, ঠিক আছে? আমি রোজ তোমার কাছ থেকে কমপক্ষে 20-30টা কুলফি কিনবো। আর পারলে তোমার কুলফির দামও বাড়িয়ে দাও, এত কম দামে লাভ হয় নাকি? আমি রোজ এখানে দাঁড়িয়েই কুলফি বিক্রি করি ম্যাডাম, পাড়ার মধ্যে সাধারণত যাই না। ঠিক আছে ম্যাডাম, সুযোগ পেলে যাব। মেঘা সেদিন থেকে প্রত্যেকদিন মহেশের কাছে কুলফি খেতে আসতো। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন মেঘা তার বর রোহিতের সঙ্গে বসে কথা বলছিল। রোহিত, চলো না, আমি আর তুমি আজকে কুলফি খেতে যাই, খুব মজা হবে। চলো না প্লিজ প্লিজ। না, আমি কোথাও যাব না। আজকে এতদিন পর বাড়িতে থাকার সুযোগ পেলাম আর তুমি শুরু করে দিলে। আর তাছাড়া ওই রাস্তার কুলফি তুমি খাও কি করে? কত ধুলো ময়লা বালি মিশে থাকে ঠিক নেই। আর আজকে আমি বাড়িতে আছি, তাই তুমিও কোথাও যাবে না, বাড়িতেই থাকো। আরে বাবা, ঠিক আছে, বাদ দাও। যাবে না যখন অত কথা শুনতেও চাই না আমি। এই বলে মেঘা রাগ করে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে এবং মেঘা দরজা খুলে দেখে যে কুলফিওয়ালা মহেশ দাঁড়িয়ে আছে। তুমি এসে গেছো? কই আমার কুলফি দাও। ভাগ্যিস তুমি এলে, না হলে আজকে আমার কুলফি খাওয়াই হতো না। আমার বর আমাকে আজকে বাইরে বেরোতে দেয়নি। এক কাজ করো, 40টা কুলফি দিয়ে দাও।
হ্যাঁ হ্যাঁ মেঘা ম্যাডাম, এই নাও তোমার কুলফি। আজকে একটা অন্য ফ্লেভার কুলফি বানিয়েছি, তোমাকে এমনিই দুটো দিয়ে যাচ্ছি, ট্রাই করে দেখো। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি। আরে আরে কুলফিওয়ালা, তোমার কুলফির টাকাটা নিয়ে যাও, ভুলে গেলে নাকি? না মেঘা ম্যাডাম, ভুলবো কেন? আমি তোমার কাছ থেকে কিভাবে টাকা নেব বলো তো? আমি পারবো না টাকা নিতে। আমি আসছি, হ্যাঁ আমি আসছি। না না, টাকা তো নিতেই হবে, না হলে কিন্তু আমি আর তোমার কাছ থেকে কুলফি খাবো না। না না ঠিক আছে, দাও তবে। কে ছিল ছেলেটা? কি বললাম, কে ছিল ওটা? যেই থাকুক না কেন, তোমার তাতে কি? তুমি কি মনে করেছো যে তুমি আমাকে কুলফি খেতে না নিয়ে গেলে আমার কুলফি খাওয়া হবে না? ওহ, আমি যা বুঝেছি তাই। আমি কুলফি খেতে নিয়ে যাইনি বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে কুলফি দিয়ে যেতে বললে, তাই তো? তাও আবার কুলফিওয়ালা সেজে। এমনিও দেখে বোঝাই যাচ্ছিল ও কোনো কুলফিওয়ালা নয়, বুঝেছো? আমাকে কত সহজে বোকা বানাতে পারবে না, বলে দিলাম। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওটা কুলফিওয়ালা মহেশ দাদা ছিল, আমি ওর কাছে রোজ কুলফি খেতে যাই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ওটা কুলফিওয়ালা ছিল। তাহলে তোমার কুলফিওয়ালার সঙ্গে এমন কিসের নিবিড় সম্পর্ক যে ও তোমাকে বাড়িতে কুলফি দিতে এলো? তুমি নিশ্চয়ই ফোন করে ডেকেছো। কুলফিওয়ালারা হোম ডেলিভারি করে সেটা তো জানতাম না। হ্যাঁ অবশ্যই, আমি তো কুলফিওয়ালাকে ফোন করে ডেকেছি। ওর ফোন নাম্বার আমি অনেক আগেই নিয়ে রেখেছিলাম, প্রয়োজনে কাজে লাগবে বলে। এতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তুমি তো জানো আমি কুলফি খেতে কত ভালোবাসি। যা ইচ্ছা করো, তোমার কুলফির প্রয়োজন নাকি কুলফিওয়ালার প্রয়োজন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। দেখলাম তো কত ন্যাকামি করে বলছিল, ব্যঙ্গ করে। না মেঘা ম্যাডাম, তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না, যত সব। বেশ কয়েকদিন কেটে যায়। মেঘা যেদিন যেদিন কুলফি খাওয়ার জন্য বাইরে বেরোতে পারতো না, সেদিন সে মহেশকে তার বাড়িতে কুলফি দিয়ে যাওয়ার জন্য বলতো। একদিন রোহিত অফিস থেকে বাড়িতে ফিরে এসে দেখে, আরে নাও না, শুধু জল খেলে হয় নাকি? একটু কিছু খাও, মিষ্টি সন্দেশ নাও কিছু। আচ্ছা তাহলে চা খাও অন্তত। না না মেঘা ম্যাডাম, আমি কিছুই খাবো না, শুধু জল যথেষ্ট। আচ্ছা আমি এবার আসি, কুলফি বিক্রি করতে হবে তো আবার। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। বুঝলাম, আমি বাড়ি না থাকলে ওই কুলফিওয়ালার সঙ্গে আড্ডা চলে তোমার, তাই তো? আজকাল তাহলে বাড়িতে না থাকলে এইসব হচ্ছে, ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, তাই তো? বাহ, খুব ভালো। আরে কি সব বলছো কি? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কুলফিওয়ালা দাদাটা আমাকে কুলফি দিতে এসেছিল, হঠাৎ করে ওর মাথা ঘুরে যায়, তাই আমি ঘরে ডেকে বসতে বলে জল খাবার দিচ্ছিলাম তো। বাহানা ভালোই করতে পারো তুমি, সত্যি। যত কিছু ঘটে তোমার জীবনে সবাই কুলফির সঙ্গেই জড়িত। ওহ না না, সরি, কুলফিওয়ালার সঙ্গে জড়িত। দেখো রোহিত, কিছু না জেনে শুনে কারোর উপর এভাবে অপবাদ দেবে না, বলে দিলাম। ঠিক আছে, সময় আসুক, আমিও সব ধরিয়ে দেব কোনটা ভুল আর কোনটা ঠিক। রোহিত মনে মনে মেঘাকে খুবই সন্দেহ করতে শুরু করে। পরের দিন থেকে মেঘা মহেশের কাছে কুলফি খেতে গেলে তাকে সে দেখতে পায় না। বেশ কয়েকদিন কেটে যায়। মহেশের কোনো খোঁজ না পেয়ে সে মহেশকে ফোন করে। হ্যালো কুলফিওয়ালা দাদা, তোমার কি হয়েছে? তুমি কুলফি বিক্রি করতে আসছো না কেন? আর ফোন ধরছো না কেন? কেন, তুমি কে শুনি? আমার বর কুলফি বিক্রি করতে যাবে কিনা সেটা ওর ব্যাপার, তুমি ফোন করে জিজ্ঞাসা করার কে? হ্যাঁ না, আমি তো কুলফি খাওয়ার জন্য। আমি সেটা বুঝতেই পারছি কি জন্য ফোন করেছো। এই নাম্বারে আর দ্বিতীয়বার ফোন করবে না, বলে দিলাম। বেয়াদব মেয়ে, আমার বরের দিকে চোখ দিলে না, চোখ তুলে নেব। চল রাখ ফোন। এই বলে রূপালী ফোনটা রেখে দেয়। কি হলো আবারও? আমি সব বুঝেছি এবার। তুমি বাইরে কুলফি বিক্রি করতে যাও নাকি অন্য কিছু করতে যাও? হ্যাঁ, একটা মেয়ে ফোন করেছিল, তোমার কথা জিজ্ঞাসা করছিল। কতজনকে নাম্বার ডোনেট করেছো শুনি? কে ছিল ওই মেয়েটা বলো? আহা রূপালী, একটু শান্ত হও, আমার শরীর খারাপ জানো তো। এখন এসব ঝগড়া ঝামেলা বাদ দাও, ভালো লাগছে না। কয়েকদিন পর হঠাৎ করে মেঘা একদিন মহেশের খোঁজ করতে করতে তার বাড়িতে চলে আসে। মহেশ দাদা আছে বাড়িতে? কে তুমি? কি চাই? কি দরকার? কেন এসেছো এখানে? আমি ওর বউ, আমাকে বলো। আমি মেঘা, সেদিন ফোন করেছিলাম না, আপনি তো আমাকে। ও, তুমি সেই বাজে মহিলা, ফোন করে আমার বরকে পাওনি বলে আমার বাড়ি পর্যন্ত চলে এলে। কি সম্পর্ক তোমার মহেশের সঙ্গে? কে হয় মহেশ তোমার? বাজে মহিলা, তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। হ্যাঁ,
রূপালী এরকম ভাবে মেঘাকে উল্টোপাল্টা কথা বলতেই থাকে। তখন সেখানে মহেশ এসে বলে, চুপ করো রূপালী, তুমি কাকে কি বলছো জানো কিছু? তুমি জানতে চাও তো যে আমাদের মধ্যে সম্পর্ক কি? মেঘা আমার বোন হয় আর আমি ওর দাদা। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমাদের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি নিবিড়। আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি শুধুমাত্র এর জন্যই, বুঝেছো? মানে তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না কিছু। কয়েক মাস আগের কথা। একদিন মহেশ কুলফি বিক্রি করছিল। ঠিক সেই সময় কয়েকজন ডাকাত এসে তার কাছ থেকে টাকা পয়সা সব কেড়ে নেওয়ার চেষ্টা করে। মহেশ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলে তারা মহেশকে খুব মারধর করে এবং তার কুলফির গাড়ি ভেঙে দেয়। তার টাকার ব্যাগটি জোর করে তারা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। মহেশ রাগে এবং দুঃখে দিশেহারা হয়ে পড়ে। সেই সময় সেখানে মেঘা আসে। আরে কুলফিওয়ালা দাদা, তোমার কি হয়েছে? তোমার গাড়িটার এই অবস্থা হলো কিভাবে? আমি শেষ হয়ে গেলাম পুরো। বাড়িতে আমার বউ আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি হবে এবার? আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম। মহেশ তাকে কেঁদে কেঁদে সবটাই বলে। মহেশকে দেখে মেঘার খুব মায়া হয়। দাদা তুমি কেঁদো না, এই নাও, এই টাকাটা রাখো, এতে 5,000 টাকা আছে। তুমি নতুন করে সবকিছু শুরু করো, আর তোমার গাড়িটা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করছি। মেঘা মহেশকে টাকা নেওয়ার জন্য অনেক জোর করতে থাকে। না না, আমি তোমার কাছ থেকে টাকা কিভাবে নেব? আমি পারবো না নিতে। আচ্ছা আমাকে নিজের ছোট বোন মনে করে নাও অন্তত। এমনিও আমার দাদা বা ভাই কেউ নেই। তুমি যদি আমাকে তোমার ছোট বোন মনে করে টাকাটা নাও, আমি খুব খুশি হব। নাও প্লিজ দাদা। এটা শুনে মহেশের চোখে জল চলে আসে। আমার তোমার মতোই একটা বোন ছিল, সে কয়েক বছর আগে খুব কম বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তোমার কথা শুনে আমার বোনের কথা মনে পড়ে গেল। কিন্তু মেঘা ম্যাডাম, আমি টাকাটা নিতে পারি ধার হিসাবে, পরে আমি এই টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেব। না না, টাকা ফেরত দিতে হবে না। আমি কুলফি খেয়ে খেয়ে টাকা শোধ করে নেব। আসলে আমি এসব করছি সবটাই আমার জন্য। তুমি কুলফি বিক্রি করে ছেড়ে দিলে আমি কুলফি কোথায় পাবো? তোমার মতো সুস্বাদু কুলফি এই এলাকায় তো কেউ বানাতেই পারে না। রূপালী এসব শুনে তার ভুল বুঝতে পারে। বুঝেছো? এবার মেঘা আমার কে হয়? ও আমার বোন হয়, আর কিছু নয়। বোন হয়ে দাদার খোঁজ নিতে আসতেই পারে। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমাকে ভুল বুঝেছি। না না, ঠিক আছে, অসুবিধা নেই। দাদা তোমার কি হয়েছে? তোমার শরীর খারাপ আর তুমি ডাক্তার দেখাওনি কেন? বৌদি এই টাকাটা রাখো, দাদার ভালো মতো চিকিৎসা করার ব্যবস্থা করো। দাদা তুমি সুস্থ হয়ে ওঠো, না হলে আমার কুলফি খাওয়া হচ্ছে না কিন্তু। এ কি রোহিত, তুমি এখানে কিভাবে? রোহিত আমাকে তুমি ভুল ভাববে না, আমি তোমাকে সব বলছি। না, আমাকে কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। আমাকে ক্ষমা করো মেঘা, আমি তোমার উপর সন্দেহ করে তোমার পিছু নিয়ে এখানে এসেছিলাম। আমি ভুল ভেবেছিলাম তোমাকে। আজ থেকে শুধু মহেশ তোমার দাদা নয়, ও আমারও দাদা। এভাবেই তাদের ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটে।